টাকা বের কর। কিসের টাকা? টাকা কেন দেবো? আরে লাল টমেটো কানা বেগুন, প্রত্যেকবারই জিজ্ঞেস করিস কিসের টাকা? এটা পাকিয়ার এলাকায় দোকান দেওয়ার ট্যাক্স। এই বস্তিতে নিঃশ্বাস নিচ্ছিস তার টাকা, আর তোর সুরক্ষা ট্যাক্স। আর এসবের জন্য ট্যাক্স লাগে তো নাকি? আরে চটপট টাকা বের কর, চটপট কর, চটপট কর। না না, যাও বাবা। ঠিক আছে। আবে ফুচকাওয়ালা, টাকা বের কর। এ কানে ময়লা ঢুকেছে নাকি? চটপট দে, চল। এ আবার এখানে এসেছে? এ তো অতিষ্ঠ করে তুলেছে। এই রকম অপরাধীদের একমাত্র সিআইডি শিক্ষা দিতে পারে। আরে শরবতের দোকান, চল বের কর। এ মাথা খারাপ না করে চটপট বের কর। সচিন, তৈরি থেকো। হ্যাঁ একদম স্যার। আরে এটা সিআইডির গাড়ি না? হ্যাঁ, কিন্তু সিআইডি এখানে কি করছে? চলো না এই পাকিয়ার নামে কমপ্লেন করে আসি। না না, ছেড়ে দাও। অকারণে এই ধরনের লোকেদের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। আরে বিহারি পানওয়ালা, একটা বেনারসি পান লাগা দেখি। আর শোন, পানটা যেন আসল বেনারসি হয়, নাহলে তোকে সোজা বেনারসে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আসুন ম্যাডাম, আসুন, এইদিকে আসুন। দাঁড়াও! আরে সিআইডি লোক, ম্যাডাম আপনি ভেতরে যান, যান। গুলি চালাবেন না প্লিজ, গুলি চালাবেন না। আরে এরা আবার কে এলো পাকের এলাকায় পটকা ফাটাতে? তোমরা আজ বেঁচে পালাতে পারবে না, আত্মসমর্পণ করো তোমরা। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, এরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। চল 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 চল, তো তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। সচিন, তুমি ঠিক আছো তো? আপনি আমার চিন্তা করবেন না, আপনি যান স্যার, প্লিজ। আরে কি চায় এই লোকগুলো? আরে চলে আসুন আপনারা, চলে আসুন। এটা পাকিয়ার বাড়ি, এখানে কোনো ভয় নেই। বিন্দাস, চলে এসো। আর আপনার তো রক্ত বেরোচ্ছে। হ্যাঁ আসলে ওই একটু কেটে গেছে। আপনি এখানে আসুন, এখানে আসুন, এখানটা বসুন, বসুন বসুন। আরে আগে বলবেন তো, একটু জ্বালা করবে, দেখবেন ঠিক হয়ে যাবে। আহা, খুব জ্বালা করছে না? আমি নিজেই করে নিচ্ছি। না এটা বললে হয় নাকি? আমি দাঁড়ান, বেঁধে দিচ্ছি। জানি না আপনার ঋণ কি করে শোধ করব আমি। আর যদি আপনি ঠিক সময় না আসতেন, সিআইডির একটা গুলিতে আমারই নাম লেখা থাকতো। দেখুন, সিআইডি আর আইনের লোকগুলোকে আমি একদম সহ্য করতে পারি না। একটা মেয়েকে গুলি করে দিল, দেখুন তো। হ্যাঁ, আর তুমি কি করছিলে? তুমি তোমার বডিগার্ড না? তোমার তো খেয়াল রাখা উচিত ছিল। তুমি আমাকে আমার কাজ শিখিও না। চিরাগ, তোমার কি দরকার ছিল এর মাঝখানে আসার? এই, এটা আমার বস্তি, এখানকার দাদা আমি, পাকিয়া দাদা। সবাই আমাকে তখনই সম্মান করবে যখন অন্যদের খেয়াল রাখবো। আর আমার এলাকায় ফায়ারিং করা? পাকিয়া ভাই, তুমি হয়তো জানো না আমি কে। না, আমি জানি না, কিন্তু কি ব্যাপার, কে আপনি? আমার জীবন বাঁচিয়েছো, এবার আমার স্বামীর সাথে দেখা করতে হবে। স্বামীর সঙ্গে? কিন্তু কেন? ভাই, তুমি ম্যাডামের জীবন বাঁচিয়েছো, বসের সঙ্গে তো দেখা করতেই হবে। আরে না না না, আমার না ওই সব কিচ্ছু চাই না। হ্যালো, হ্যাঁ বস, আপনি জেনে গেছেন? ম্যাডাম একদম ঠিক আছেন বস, চিন্তা করবেন না। হ্যাঁ, আমি ওনাদেরকে নিয়ে আসছি। হ্যাঁ, তোমাকে বসের কাছে যেতে হবে। তোমার বস এত তাড়াতাড়ি সবকিছু জানতে পেরে গেল? ঠিক আছে, তবে দেখা তো করতেই হচ্ছে। ভেতরে এসো। আরে কোথায় তোমার বস ভাই? হ্যাঁ, কোথায় তোমার বস? ওই দেখো। তাহলে তুমি সেই ছেলে? পাকিয়া, আমার নাম পাকিয়া। ইয়ার কি আমার সাথে? ইয়ার কি? আচ্ছা, আমার নামটা নিশ্চয়ই জানিস।
এবার কিন্তু স্যার আপনি আর কি মারছেন। আপনি যদি নাম না বলেন তাহলে আমি জানবো কি করে? তুমি বসকে চেনো না? ওনার সামনে বড় বড় রথী মহারথীরাও শুকনো পাতার মতো থরথর করে কাঁপতে থাকে। এনার নাম দিলাবর। দিলাবর স্যার? সরি স্যার, দিলাবর স্যারকে কে চেনে না বলুন না? আমার তো ভাগ্য ভালো যে স্যার আপনাকে আমি সামনে মানে এনে কি দিলাবর? তুমি ভালো আছো তো ডার্লিং? হ্যাঁ, একদম ঠিক আছে। তোমার যদি একটু আঁচড় লাগে আমার যেন প্রাণটা বের হয়ে যায়। আমি ঠিক আছি। চিরাগ, তুই কিন্তু নিজের কাজটা ভালো করে করছিস না। ক্ষমা করবেন বস, ভুল হয়ে গেছে। ভুলের একটাই পরিণাম হয়, আর সেটাকে বলা হয় শাস্তি। আর তুই ডিউটি করিসনি বলে তার শাস্তি তোকে পেতেই হবে। কি শাস্তি বস? মৃত্যু। কি করলে? এটা আপনি কি করলেন? বেচারাকে মেরেই দিলেন। ও বেচারা ছিল না, দুর্বল ছিল। আর দিলাবর দুর্বল লোক পছন্দ করে না। তুই দুর্বল নস তো? না, আমি আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি লম্বা চড়া স্বাস্থ্যবান লোক। আমি মোটেই দুর্বল নই স্যার। আজ থেকে সোনালী সুরক্ষার দায়িত্ব তোর হাতে। এখন থেকে তুই ওর নতুন বডিগার্ড। কি স্যার? আরে না না স্যার, আমি কারো বডিগার্ড হতে পারবো না স্যার। প্লিজ স্যার, আপনি আপনার জায়গায় থাকুন আর আমি আমার রাস্তায় যাচ্ছি। এটাকে তুই তোর সৌভাগ্য ভাব বা দুর্ভাগ্য। আর সত্যিটা হলো এই যে আমাদের দুজনের রাস্তা এখন মিলে গিয়েছে। আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর অবস্থা ওই রকমই হবে যেরকম চিরাগের হয়েছে। হ্যাঁ মঙ্গল, বল। একদম ঠিক সময় এসেছেন স্যার। চাটু গরম আছে, আপনি রুটি সেঁকে নিন। দিলাবরের কতগুলো লোক আছে ভেতরে? এই 3-4 জন হবে স্যার। ঠিক আছে, এনে এটা দিয়ে পরোটা খাস। চল এখান থেকে পালা। ওই যে সামনে। মনে হচ্ছে ওরা আমাদের চিনে ফেলেছে। আর তুমি ঠিক আছো? চলো পালাও। তুমি ঠিক আছো তো? খুব বেশি লাগেনি স্যার, এই হাতে একটু লেগেছে। দিলাবর তো এখানে ছিলই না, আর ওরা খুব ভালো করে জানতো যে আমরা এখানে আসবো। সব এদের প্ল্যান ছিল। তাড়াতাড়ি একটু হসপিটালে নিয়ে চলো। চলো। স্যার, এখন আপনি কেমন আছেন স্যার? হাতে খুব বেশি ব্যথা নেই তো? ব্যথা নেই, কিন্তু দুঃখ রয়ে গেল যে অপরাধীদের ধরতে পারলাম না। হ্যাঁ, আমি বুঝতে পারছি রজত, সবটাই বুঝতে পারছি। কিন্তু ওকে ধরার এর থেকে ভালো সুযোগ তো আমরা পাবো না। বুঝতে পারছি না আমাদের কোন জায়গায় ভুল হলো আর কিভাবে ভুল হলো। ইয়ে স্যার, অপরাধীরা যখন জানতে পারে সিআইডি আসছে তখন ওরা পালিয়ে যায়, কিন্তু ওদের গ্যাংয়ের সাহস দেখুন, আমাদেরকে টক্কর দেওয়ার জন্য ওখানেই ছিল। কিন্তু স্যার ওরা জানতে পারলো কি করে যে আমরা ওদের উপরে হামলা করতে চলেছি? না তো আমাদের মধ্যে কারোর ফোন ট্যাপ হয়েছিল অথবা কারোর কাছে কোনো বাগ পাওয়া গেছে। ওই খোঁচড় মঙ্গল, আমার তোকে সন্দেহ হচ্ছে দয়া।
শুধু মঙ্গলই জানতো যে আমরা দিলাবরকে ধরতে যাচ্ছি। স্যার, এই মঙ্গলই বেইমানি করেছে। হ্যাঁ অভিজিৎ, ওই মঙ্গলই এই কাজটা করেছে মনে হচ্ছে। দিলাবর যে 5 বছর পরে এই শহরে এসেছে এমনি এমনি আসেনি। ও বড় কোনো বিস্ফোরণ ঘটাতে চায়, বড় কোনো কিছু। কিন্তু আমরা ওকে ওর প্ল্যানে কোনোভাবে সফল হতে দেব না। এই মঙ্গলের কাছ থেকে সত্যিটা বের করতে হবে। ওকে 2টো গুলি মারা হয়েছে। সচিন, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। তুমি সিআইডির সঙ্গে বেইমানি করে কি পেলে? যাদের জন্য তুমি আমাদের ধোঁকা দিলে তারাই তোমাকে গুলি করেছে। আমি কিন্তু বেইমানি করিনি স্যার। দিলাবরের লোকেরা আমাদের উপর নজর রেখেছিল। ওরা আগে থেকেই জানতো যে আপনারা ওই পাবে রেড করতে যাচ্ছেন। নজরদারি করছিল? কে কে ছিল সেই লোকটা? নাম বলো। আমি জানি না স্যার। দেখতে কেমন ছিল? গায়ের রংটা চাপা, নাকটা ঠিক হলো, আর বড় বড় চোখ ছিল ওর। আর কিছু? আমি ওকে ধরার চেষ্টাও করেছিলাম স্যার, ধরতে তো পারিনি ওকে। ওর জামার পকেটটা আমার হাতে চলে এসেছে, আর সাথে এই কাগজটাও। মঙ্গল, 5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আসছে। অনেক দেরি হয়ে গেছে সচিন। হি ইজ ডেড। কিন্তু যেতে যেতে আমাদের জন্য একটা কাজ করে গেছে। দিলাবর গ্যাংয়ের লোকের পকেটে থাকা এই কাগজটা দিয়ে গেছে। কি লেখা আছে এতে? মঙ্গল মারা যাওয়ার আগে ওই লোকটা ডেসক্রিপশন দিয়েছিল। ওরা একটা স্কেচ করাও। যেভাবেই হোক ওই লোকটাকে আমার চাই। সবাই কাজে লেগে পড়ো। হ্যাঁ ঘেটু। হ্যাঁ স্যার, আমাদের শিকার পেয়ে গেছি স্যার। ও মাকানি বস্তিতে মাছ কিনছিল। মকানি বস্তি? ঠিক আছে, ওর উপরে নজর রাখো। একটু পরেই পৌঁছচ্ছি আমরা। ইয়েস স্যার। হ্যাঁ বলো। স্যার, মাকানি বস্তি রুম নাম্বার 113-তে ঢুকেছে ও। রুম নাম্বার 113, মকানি বস্তি। সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে 2:30 পর্যন্ত, মানে 6 দিন 5.5 ঘন্টা। আর বিকেলে 4টে থেকে 6টা পর্যন্ত সুইমিং। হ্যাঁ, এরকম রুটিন আর এরকম টাইম টেবিল তো ওই বদমাশগুলোর হতেই পারে না, দিলাবরের বা ওর কোনো গ্যাং মেম্বারের। কিন্তু স্যার, এই টাইম টেবিলটা কার হতে পারে? হ্যাঁ, একটা জিনিস হতে পারে যে এই টাইম টেবিলটা চিরাগের কোনো আশেপাশের লোকের হতে পারে হয়তো। স্যার, এই টাইম টেবিলটা ওর স্ত্রী অথবা সন্তানের নয় তো? স্ত্রী অথবা সন্তানের? ওর সন্তানের হতে পারে, ওর সন্তানের হতে পারে। একবার ভেবে দেখো, সকাল 9টা থেকে দুপুর 2:30 পর্যন্ত স্কুল, আর তারপরে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সুইমিং। হ্যাঁ স্যার, আর তারপর বোধহয় স্কুলের মধ্যেই সুইমিং ক্লাসটা হয়।
ক্লাস শেষ হওয়ার পর? ঠিকই বলেছো ফেডরিক, ঠিকই বলেছো। এটাই হতে পারে। খোঁজ নিতে হবে শহরে এরকম কতগুলো স্কুল আছে যাদের এরকম রুটিন, এরকমই টাইম টেবিল আছে। চিরাগ, দিলাবর। আরে হ্যাঁ গেটু, কোথায় ওরা? ওইখানে স্যার। ভেরি গুড, খুব ভালো কাজ করেছো তুমি। স্যার কিন্তু আপনি জানেন না স্যার, আমাকে এর বাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে খুব কষ্ট করতে হয়েছে। আরে ভাই, সহজ কাজ তো তোমাকে দেবই না। একটা কথা বুঝতে পারছি না দয়া, এত ভয়ানক আসামি সাধারণ মানুষের সঙ্গে বস্তিতে কেন থাকছে? হ্যাঁ, এটা একটা কথা। এই চিরাগের প্রত্যেকটা পদক্ষেপের উপরে নজর রাখতে হবে, তবেই ওই দিলাবারের পুরো প্ল্যানটা বুঝতে পারা যাবে। কিন্তু স্যার নজর রাখবেন কি করে যদি ও সন্দেহ হয়ে যায় তো? সেটা তো একটা প্ল্যান আছে আমাদের কাছে। ম্যাডাম, এখন থেকে সবজি, মাটি, কালির দাগের থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনাদের কাপড়ের জন্য এসে গেছে পরিষ্কার, স্বচ্ছ আর ঝকমকে করার ওয়াশিং পাউডার। ওয়াশ অফ, 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 অফ। সুগন্ধিযুক্ত ফেনাওয়ালা স্বচ্ছ এবং নির্মল ওয়াশ অফ, 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 অফ। এই দেখুন, যেমনটা দেখছেন যে এটা একটা শার্ট, বেশ ময়লা। চলুন আরো কিছুটা ময়লা করে দেওয়া যাক। এবার দেখুন কিভাবে 2 মিনিটে, মাত্র 2 মিনিটে ওয়াশ অফ এর সমস্ত ময়লা ধুয়ে পরিষ্কার করে দেবে। ঠিক আছে, এবার উল্টো গুনতে শুরু করি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ওয়াশ অফ। খুব ভালো। দেখেছেন, এটা একটা ওয়াশিং পাউডার নয়, একটা চমৎকার। আর দামটাও খুব সস্তা, মাত্র 20 টাকা। আসুন নিয়ে যান। আমাকেও একটা দিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম, আপনি 3টে নিন, দুটোর সঙ্গে একটা ফ্রি। 20 দুগুণে 40 টাকা। থ্যাংক ইউ। নিন দাদা, একটা প্যাকেট আমাকেও দিন। হ্যাঁ স্যার, আপনিও নিন। যে ওয়াশ অফ কিনবে সারা বছর তার জামা চকচক করবে। দাদা, এই 113-তে কেউ থাকে না নাকি? কেউ ওখান থেকে এলো না তো এই ওয়াশিং পাউডারের চমৎকার দেখতে? চিরাগ নামের একটা ছেলে থাকে, গত সপ্তাহেই এসেছে, কিন্তু খুব একটা লোকজনের সঙ্গে কথা বলে না, মেলামেশাও করে না। আপনার পাউডার নিতে ও আসবে না। আচ্ছা, একাই থাকে নাকি? কে জানে, আমাদের অত সময় বা কোথায় অন্যের ঘরে উকিঝুঁকি মারার। দিন, আমার বাকি টাকাটা ফেরত দিন। এই নিন স্যার, থ্যাংক ইউ। বলো সাহেব, মাছ নিন না সাহেব, পমফ্রেট, ভেটকি সবকিছু আছে, নিন না। না লাগবে না, থ্যাংক ইউ। কি সাহেব, একবার দেখে তো নিন, মাছগুলো একদম ফ্রেশ বললাম আছে। তো চাই না, যাও এখান থেকে। সাহেব, আপনার বাড়িতে মা বা আপনার বউ কেউ নেই? কেউ নেই এখানে, যাও এখান থেকে। কি সাহেব, আছে তো, ওই দেখুন। মিথ্যা বলছেন কেন? আপনাকে বলেছিলাম না বাইরে আসবেন না। যান, ভেতরে যান প্লিজ। যাও, যাও এখান থেকে। কি সাহেব, ম্যাডামকে ভেতরে পাঠিয়ে দিলেন কেন? ম্যাডামকে দেখতে দিন না মাছগুলো। তোমাকে বললাম না, চলে যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এত মুখ ঝামড়া দেওয়ার কি আছে? হ্যাঁ, যাও। স্যার। হ্যাঁ পূরবী। স্যার, আমাদের সন্দেহটা ঠিক ছিল। চিরাগ ওই বাড়িতে একা থাকে না, ওর সঙ্গে একজন মহিলা থাকে। কে ছিল সেই মহিলা? স্যার, আমি ওকে ঠিক করে দেখতে পাইনি, কিন্তু স্যার আমার মাঝের ঝুড়িতে একটা লুকোনো ক্যামেরা ছিল, ওতে ওর ছবি উঠে গেছে। আর এই হলো ওই ক্যামেরার চিপ। চলো শ্রেয়া, দেখা যাক কে ওই মহিলা। স্যার, এই ফটোটা আমাদের ডেটাবেসে ম্যাচ করে দেখছি। দেখো স্যার, ফটো ম্যাচ হয়ে গেছে। এটা তো দিলাবারের স্ত্রী সোনাল। দিলাবারের স্ত্রী? কিন্তু স্যার, ওই সাধারণ বস্তিতে চিরাগের সঙ্গে কি করছে? সেটাই তো।
সেটাই তো। এমন কোন জট পাকিয়েছে দিলাবরের মাথায় যে সে তার নিজের স্ত্রীকে এরকম একটা বস্তিতে থাকতে পাঠিয়ে দিল? স্যার, এই দিলাওয়ার মারাত্মক কোনো ক্রাইমের প্ল্যানিং করছে স্যার। আর ওর এটা মনে হচ্ছে যে ওর ওয়াইফের নিশ্চয়ই বিপদ হতে পারে, আর সেই জন্য ও নিজের ওয়াইফকে ওখানে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, আর এই জন্য ওর বডিগার্ড চিরাগকেও পাঠিয়েছে যাতে ও ওকে রক্ষা করতে পারে। কিন্তু এখন এই মহিলাই আমাদের পৌঁছে দেবে ওই দিলাবরের কাছে। ওই মহিলা। কিন্তু স্যার, আমরা সোনাল পর্যন্ত কিভাবে পৌঁছবো? শ্রেয়া ওর কাছে আমাদের পৌঁছে দেবে আমাদের অভিজিৎ। আমাদের অভিজিৎ ওখানে পৌঁছে দেবে। আমি বডিগার্ড হব তো সোনাল ম্যাডামের বডিগার্ড আমি হব স্যার। ভালো কথা। ভালো কথা স্যার, খুব ভালো কথা। দিলাবর স্যারের বউয়ের বডিগার্ড হয়ে গেছি আমি স্যার। আমি এই খবরটা আমার বন্ধুদের বলে দিচ্ছি স্যার। এখন থেকে তোর ফোন হলো এইটা। এটা? আর শোন, 1 মাসের জন্য আমি বাইরে যাচ্ছি, ততদিন তুই তোর ম্যাডামের খেয়াল রাখবি। অবশ্যই স্যার। কি সচিন, এখন কেমন আছো? স্যার, সামান্য একটা আঘাত, ভালো হয়ে যাব। সামান্য আঘাত না? অভিজিৎ স্যারের নিশানার উপর ভরসা ছিল তোমার? হ্যাঁ স্যার, আমার পুরো বিশ্বাস ছিল যে অভিজিৎ স্যার যে গুলিটা চালিয়েছে আমার কোনো ক্ষতি করবে না, শুধু ওই অপরাধীদের চোখে ধুলো দেওয়ার জন্য। স্যার, এটাও তো ভালো হলো দেখুন যে দিলাবাড়ির গ্যাংয়ের লোকেদের এটা যে আমাদের চাল সে ব্যাপারে সন্দেহ হয়নি। আর অর্ধেক কাজ তো হয়ে গেছে শ্রেয়া। অভিজিৎ ঢুকে পড়েছে ওদের গ্যাংয়ে। ওদের বিশ্বাস ও অর্জন করে নিয়েছে পাকিয়া সেজে। এবার বাকি অর্ধেক কাজও খুব শিগগির পূরণ হয়ে যাবে স্যার। স্যার, আমাদের যেভাবেই হোক অভিজিৎ আর সোনালকে নজরে নজরে রাখতে হবে, কেননা অভিজিতের ফোনে কল ঢুকছে না। তাহলে দয়া এর একটাই মানে দাঁড়ায় যে ওরা অভিজিতের ফোন নিয়ে নিয়েছে, বাজেয়াপ্ত করেছে। একটা কাজ করো, পুরো বস্তিটাতে তোমরা ছড়িয়ে পড়ো, চারদিকে ছড়িয়ে পড়ো। দেখা যাক এই শয়তান ওই দিলাবর কিভাবে নিস্তার পায় আমাদের হাত থেকে। আরে ওই গজা, এটা ইস্ত্রি করে দাও। একটা শার্টে কত লাগবে? 10 টাকা। আর প্যান্টের? ওটারও 10 টাকা। এত বেশি কেন? আরে সব জিনিসের দাম বেড়েছে তো এটা বাড়বে না? একটা হাফ চা দে তো। একটা পা কবরে আর একটা পা বাইকে, চোখে নেওয়া হয়েছে নাকি রে ঘাটের মোড়া? আমারে ঘাটের মোড়া বললি তুই? আরে ক্যাকটাসের পচা কাঁটা কোথাকার। হ্যাঁ, কি বললি তুই আমাকে? আবে তুই জানিস না আমি কে? আরে আমার কথা বাদ দে, তুই জানিস না আমার বস কে? আরে বাপরে, যদি এখানে দিলাবর স্যারের নাম বলে তাহলে তো মুশকিল পড়ে যাবো। আরে তোর বসকে আমি জানতেও চাই না সেটা। তুই জানিস আমি কে? আরে যা যা, তোর বয়সের জন্য তোকে কিছু বললাম না, না হলে আমার মটকা গরম হলে আমি অনেক কিছু করতে পারি রে। বয়সের খোঁটা দিলি আমায়? হ্যাঁ, আরে তোর মতো 40 জনকে এক আচারে পটকাতে পারি আমি এখনো। আমার মটকা কিন্তু খুব গরম। আজকে মানডে, তাই আমি কারো গায়ে হাত তুলি না। আমার হাত, আরে আমারও হাতটা কেউ ধর রে ভাই, না হলে খুন হয়ে যাবে আজ আমার হাতে। আমার গায়ে হাত দিস না, বুঝেছিস? কি করবি তুই? কি করবো? আরে হাত লাগিয়ে দেখা। যা যা, ছেড়ে দিন, এত ঠেলাঠালি করবেন না। আরে এক ঠেলায় ফেলে দেবো মাটিতে। আরে তোর দাদুকে নিয়ে যা, না হলে এক্ষুনি এখানে অ্যাম্বুলেন্স ডাকতে হবে রে। বলছিস আমি চালাবো রে। শুনবে না। কি হচ্ছে এটা? কি আরে পাকিয়া, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই সামান্য ব্যাপারে এত ঝামেলা কেন করছিস?
আরে সব কোনো ছোট ব্যাপার না রে, কথাটা সম্মানে রে, বুঝেছিস? ছাড় না ভাই, কেন ঝামেলা করছিস? আরে বুড়ো চল চল এখান থেকে ফট, চল ফট। আরে আজকে মানডে না হলেও কে দেখিয়ে দিতাম এই বুড়োকে। ছাড়ুন না। ছাড় আমাকে। আরে শোন, আজকে মানডেতে আমি কারো গায়ে হাত তুলি না, নাহলে তোকে দেখিয়ে দিতাম আমি। আরে ছাড় না তোরা, মাঝখানে এসে গেলে নাহলে আজকে বুড়োর খবর নিতাম আমি। যা যা, নিজের কাজে যাও, যাও এবার নিজের কাজে যাও সবাই। আরে যাও যাও। হ্যালো দয়া ভাই, কেস হেভি গন্ডগোল। সরি স্যার, স্যার কেস গন্ডগোল আছে। এই চারজনই মনে হচ্ছে দিলাবারের লোক। আর যে দুটো কাকতাড়ুয়া যাচ্ছে না ওদিকে, হ্যাঁ হ্যাঁ কাক দুটো ওইদিকে, ওরা কোনো পার্সেলের কথা বলছিল। এই হাতের ক্ষতটা তো একদিন ঠিক সেরে যাবে, কিন্তু ওই আঘাতটা কি করে সারবে? ডাক্তার, এটা ক্ষত নয়, দিলাবরের বউ হওয়ার পুরস্কার। যাই তাহলে। হ্যাঁ, আপনি কে? আমি তো আপনাকে কোনোদিনও দেখিনি। আসলে আমি ওনার আসলে ডাক্তার, উনি আমার খুড়তুতো ভাই অবিনাশ। তাহলে চলুন অবিনাশ দা। হ্যাঁ ঠিক আছে, চলো। দেখুন, আমি হলাম আপনার বডিগার্ড। আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। সে যেই হোক না কেন, আমি আপনাকে তার হাত থেকে যে কোনো ভাবেই হোক রক্ষা করব। আমি জানি পাকিয়া ভাই আপনি কি বলতে চাইছেন, কিন্তু কিছু ক্ষত ভাগ্যের রেখার মতো হয়, যেগুলো সহ্য করে নিতে হয়, বদলানো যায় না। আপনি একবার বলে তো দেখুন আমায়, আপনার জীবনের সমস্ত কাটাকে আমি একেবারে উপড়ে ফেলে দেব। থ্যাংক ইউ, আপনার কথাটা চিরকাল মনে রাখবো। আর প্রয়োজন পড়লে আপনার কাছেই সাহায্য চাইব। ঠিক আছে, চলুন। হ্যালো, কখন আর কোথায়? আচ্ছা ঠিক আছে। আরে না, আপনি কেন কষ্ট করছেন, আমি তুলে দিচ্ছি। ফাইনাল কবে হলো? গণপতি। এই নিন, ধরুন। ঠিক আছে। তাহলে চলুন অবিনাশ দা। স্যার। হ্যালো অজত, এটা সেই স্কুলগুলোর লিস্ট যেগুলো সকাল 9টায় শুরু হয় আর 2:30টায় শেষ হয়। 7টা স্কুল আছে? 7টা? ও, আর এই দেখো সুইমিং ক্লাসও হয় 4টে থেকে 6টা পর্যন্ত। ইয়েস স্যার। রজত, এই 7টা স্কুলের মধ্যে যে কোনো একটা স্কুল আছে যেটা আমাদের দিলাবরের কাছে পৌঁছে দেবে। আরে না, আপনি কেন কষ্ট করছেন, আমি তুলে দিচ্ছি। অভিজিতের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ স্যার, উনি একদম ঠিক আছেন, কিন্তু বেশি কিছু বলতে পারেননি। উনি শুধু একটাই কথা বললেন আমাকে। একটা কথা? কি? গণপতি। গণপতি? 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 স্যার, আবার এমনটা নয় তো যে অভিজিৎ স্যার কোনো ক্লুয়ের কথা বলছিলেন? অভিজিৎ ওই কথাটাই বলছিল। স্যার, পরশুদিন গণেশ চতুর্থী, মানে গণেশ পুজো। আমাদের কাছে 2 দিন আছে এই টাইম টেবিলের রহস্য জানার জন্য। হ্যাঁ রজত, প্রথমে এই স্কুলের টাইম টেবিল সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ। কি হয়েছে স্যার? আচ্ছা, আপনি তো এই স্কুলের স্পোর্টস টিচার, তাই না? আগে হ্যাঁ স্যার। একটা কথা বলুন, যে আপনাদের স্কুলে সুইমিং ক্লাসটা বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সোমবার থেকে শনিবার পর্যন্ত হয়, তাই তো? হ্যাঁ স্যার। গত কয়েকদিনে অদ্ভুত কিছু হয়েছিল আপনাদের সুইমিং ক্লাসে। অদ্ভুত মানে? অদ্ভুত মানে যে আপনি বা আপনাদের মধ্যে কেউ কি কোনো অচেনা লোককে বা কোনো নতুন লোককে সুইমিং পুলের আশেপাশে অথবা স্কুলে দেখেছেন? না স্যার, সেরকম তো কাউকে দেখিনি। অথবা আপনার কোনো স্টুডেন্ট সুইমিং ক্লাসে আসাই বন্ধ করে দিয়েছে, স্কুলেও আসা বন্ধ করে দিয়েছে? বাচ্চা যে স্কুলেও আসছে না বা ক্লাসেও আসছে না? হ্যাঁ স্যার, সানি নামে একটা ছেলে আছে যে সুইমিং ক্লাসেও আসছে না আর স্কুলেও আসছে না। আসছে না? কি কারণ বলেছিল ওর অ্যাবসেন্ট থাকার? স্যার, ওর বাবা এখানে ফোন করেছিলেন, বললেন যে ওর দিদার কাছে যাচ্ছে ইন্দোর। আমিও এটা জেনে অবাক হয়ে গেছিলাম যে সামনে স্কুলের পরীক্ষা থাকা সত্ত্বেও
এত লম্বা ছুটি কি করে নিতে পারে? একদম ঠিক। আচ্ছা, সানির বাবা কবে ফোন করেছিল? 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর? আগে হ্যাঁ স্যার, মঙ্গলের খুনটাও সেদিনই হয়েছিল। ওনার অ্যাড্রেস পাওয়া যাবে তো? অবশ্যই স্যার, আমি স্কুল রেকর্ড থেকে ওর অ্যাড্রেস বের করে এক্ষুনি আপনাদের দিয়ে দিচ্ছি। আসলে আমাদের সানির বাবাও আপনাদের মতোই দেশের সেবায় নিয়োজিত। উনি ইন্টেলিজেন্স অফিসার, মিস্টার মিলন। ও, ইন্টেলিজেন্স অফিসার মিস্টার মিলন। স্যার, ওই লোকগুলো খেলনা কিনছে। খেলনা কিনছে? ঠিক আছে, নজরে রাখো ওদের। হ্যাঁ স্যার। আর কি কি টফি আছে তোর কাছে? আরে এটা নিয়ে নি না। এটা বের কর, বাচ্চাটার এটা ভালো লাগবে। ঠিকই বলেছিস। স্যার, এই লোকগুলো কোনো বাচ্চার ব্যাপারে কথা বলছে। এরা কি ওই বাচ্চাটার কথা বলছে নাকি যার শিডিউল আমরা ওই কাগজটাতে পেয়েছিলাম? স্যার, হতে পারে দিলাওয়ারের বাচ্চার ব্যাপারে কথা বলছে। পুরবী, সাবধানে, কেউ যেন সন্দেহ না করে। ওরা হঠাৎ করে উধাও হয়ে গেছে, কোথাও দেখতে পাচ্ছি না। ও নো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরা আমাদের টার্গেট নয়। দিলাবর আমাদের টার্গেট। আশেপাশে নজর রাখো। কে এসেছে এই সময়? এখন আবার কে এলো? হ্যাঁ বলুন, কাকে চান আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। মিলন বাবু বাড়িতে আছেন? আগে হ্যাঁ, আমি মিলন। বলুন। মিলন বাবু, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। আরে স্যার, আপনাকে তো সবাই চেনে। ভেতরে আসুন। আসুন স্যার। স্যার, কি ব্যাপার বলুন তো? আসলে আপনার ছেলের স্কুল থেকে জানতে পারলাম যে আপনি একজন ইন্টেলিজেন্স অফিসার। আগে হ্যাঁ, আমি আইবি ডিপার্টমেন্টে আছি। কিন্তু আপনার আমার ছেলে স্কুলে কেন গিয়েছিলেন? একটা কেসের কারণে। আচ্ছা, আপনাদের ছেলে কোথায়? ও তো ম্যাঙ্গালোরে গেছে নিজের কাকার বাড়িতে। কি? ও ম্যাঙ্গালোরে গেছে ওর কাকার বাড়িতে? কিন্তু সানি স্কুলের লোকেরা তো বলছিল যে ও ওর দিদার সঙ্গে দেখা করতে ইন্দোরে গেছে। হ্যাঁ, প্রথমে ও ইন্দোরেই গিয়েছিল, তারপর ওখান থেকে ম্যাঙ্গালোরে গেছে। কিন্তু কোনো কেসের সঙ্গে সানির কি যোগাযোগ আছে? ব্যাপারটা হলো মিলন বাবু, আপনি হয়তো দিলাবরের নাম নিশ্চয়ই শুনেছেন। ওই কুখ্যাত গ্যাংস্টার যে সারা দেশে আতঙ্ক তৈরি করে রেখেছে। হ্যাঁ, সেই দিলাবরের গ্যাং মেম্বারের পকেট থেকে একটা কাগজের টুকরো পেয়েছি আমরা, যার মধ্যে সানির স্কুলের টাইম টেবিলটা লেখা আছে। রেইনউড স্কুলের সোম থেকে শনি 4টে পর্যন্ত, 9টা থেকে 2:30 পর্যন্ত স্কুল, আর 4টে থেকে 6টা পর্যন্ত সুইমিং এর ক্লাস। আমাদের ছেলে স্কুলের টাইম টেবিল কোনো গুন্ডার পকেটে? এটা কিভাবে সম্ভব? আমি এই কাগজটা একটু দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। স্যার, এর মধ্যে না তো সানির নাম লেখা আছে, না সানির স্কুলের নাম লেখা আছে। তাহলে আপনারা এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারছেন যে এই টাইম টেবিলটা সানির স্কুলেরই? মিলন বাবু, যেদিন মঙ্গল মারা যায় সেই দিনই আপনি সানির স্কুলে মানে রেডউড স্কুলে ফোন করে বলেন যে সানি আগামী 7 দিন স্কুলে যাবে না। হ্যাঁ, আমি করেছিলাম। কিন্তু আপনি কোন কথাটা কোন ঘটনার সঙ্গে জুড়ছেন? কিন্তু আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে সানি ছাড়াও অন্য কোনো বাচ্চাও স্কুল থেকে ছুটি নিয়েছে। আর এর সঙ্গে দিলাবর গ্যাংয়ের কি সম্পর্ক? দেখুন মিলন বাবু, সব বাচ্চাদের বাবারা তো আর ইন্টেলিজেন্স অফিসার হন না। 1 মিনিট, এক্সকিউজ মি। স্যার, আপনারা চা কফি কিছু খাবেন?
আগে না, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা আসি। থ্যাংক ইউ। সরি স্যার, হঠাৎই একটা জরুরি ফোন এসে গিয়েছিল। আমাকে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাই এক্ষুনি বেরোতে হবে। কিন্তু হ্যাঁ স্যার, কয়েকদিনের মধ্যে সানি ম্যাঙ্গালোর থেকে চলে আসবে, তখন এসে ওর সঙ্গে দেখা করে নেবেন। তখন আপনারও বিশ্বাস হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এসিপি স্যারকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? হ্যালো। হ্যাঁ দা, বলো। হ্যাঁ স্যার, আমি আপনাকেই কল করছিলাম। আমার মনে হয় এই কেসে একটা বাচ্চাও জড়িত আছে। দুজন গুন্ডা কোনো একটা বাচ্চার জন্য জিনিসপত্র কিনছিল স্যার। দয়া, বাচ্চাটা যুক্ত আছে মানে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে। বাচ্চাটার নাম সানি আর ওর বাবার নাম মিলন। আর ওই মিলন একজন ইন্টেলিজেন্স অফিসার। কিন্তু দয়া, এই মিলন আমাদের কাছে লুকোচ্ছিল যে ওর ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। আমরা ওকেই ফলো করছিলাম, কিন্তু জানি না হঠাৎ করে ওর গাড়িটা উধাও হয়ে গেল। স্যার, এই মিলনের এমএমএস পাঠিয়ে দিন আমাকে। যদি এখানে আশেপাশে কোথাও দেখা যায় তো জানিয়ে দেবো আপনাকে। হ্যাঁ দয়া, মিলনের ফটোর সঙ্গে সানির মানে ওর ছেলের ছবিও পাঠিয়ে দিচ্ছি। হ্যালো। হ্যালো দয়া। হ্যালো হ্যালো। হ্যালো দয়া। ঢোল বাজছে, জোরে জোরে ঢোল বাজছে। হ্যালো দয়া। হ্যালো। আপনাকে একটা জোক শোনাবো। জোক? ওই চুটকি, একবার একটা লোক লাইব্রেরিতে যায় বই পড়ার জন্য। ওখানে গিয়ে একটা মোটা লাল রঙের বই বের করে। 3 ঘন্টা পড়ার পরে ও খুব বোর হয়ে গেল আর লাইব্রেরির লোককে গিয়ে বলল, বস এটা কি ধরনের বই? প্রত্যেক বইয়ে প্রথমে গল্প লেখা থাকে, তারপরে রাইটারের নাম থাকে। আর এই বইয়েতে শুধু রাইটারদেরই নাম লেখা আছে, কোনো গল্পই তো নেই। তখন লাইব্রেরির লোকটা বলল, আরে বস, যে বইটা তুমি পড়ছিলে না সেটা কোনো গল্পের বই নয়, সেটা টেলিফোন ডিরেক্টরি। টেলিফোন ডিরেক্টরি। যাই হোক, অন্তত এর জন্য আপনি হাসলেন তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরে আপনার জোক ভালো লাগলে আরেকটা কিন্তু আমি শোনাতে পারি। না না, আমি সেটা বলিনি। থ্যাংক ইউ এই জন্য বললাম, আপনি আমার এত খেয়াল রাখেন তাই। হসপিটালের ক্লিনিকেও আপনি যা কিছু বলেছিলেন, আর আপনি এই কদিন ধরে আমার জন্য যা করেছেন, তা শুধু একজন ভাই তার বোনের জন্য করতে পারে। তা আপনি আপনি তো আমাকেই নিজের ভাই ভাবতে পারেন। আর এমনিতে আমার কোনো বোন নেই। এরকম কেন বলছেন? আমি আছি তো, আপনার বোন। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে এখান থেকে ঠিক বের করে নিয়ে যাব। এটা একটা ভাইয়ের প্রতিজ্ঞা। সত্যি? তাহলে তাহলে আমাকে এখান থেকে যেতে দিন। আমি এখান থেকে এত দূরে চলে যেতে চাই যে এমন কোনো জায়গায় যেখানে দিলাবর কি ওর ছায়াও যেন আমার কাছে না পৌঁছয়। না না, এই কাজটা এতটা সহজ নয়। দিলাবরের লোকেরা আমাদের উপরে নজর রাখছে। এই কাজটা আমাদের অনেক ঠান্ডা মাথায় করতে হবে। শুনুন না, আপনি কি আমাকে
বস্তির গণপতিকে দর্শনের জন্য নিয়ে যাবেন? ঠিক আছে। স্যার মিলন এখানে আশেপাশে ঘুরছে দেখছি, মনে হয় যা কিছু ঘটার এইখানে এই প্যান্ডেলের আশেপাশেই ঘটবে স্যার। হ্যাঁ দাদা, মিলনও হয়তো এখানে এসেছে ওদের সঙ্গে দেখা করতে। ওর ছেলেকে ওরা কিডন্যাপ করেছে না? হ্যাঁ স্যার, এরা ওই লোকই মনে হচ্ছে যারা বাচ্চাটার জন্য জিনিসপত্র কিনছিল। হ্যাঁ, সবাই চোখ কান খোলা রেখো, বুঝেছো? শোনো, আমি বলছিলাম কি, আমার মনে হচ্ছে যে এক্ষুনি আমাদের বেরোনো উচিত। আর একটু থাকি না, ভগবানের কাছে আসলে মনটা একটু হালকা হয়। সেটা থেকে বুঝতে পারছি, কিন্তু দাদা 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, রক্ষা করো। বস, ওই দেখো ওদিকে। স্যার এই যে জগ্গা আর ভেজা ফ্রাই দিলাবাড়ির লোক। ও আচ্ছা। আর স্যার এদের সাথে সানিও আছে। আর সানিকে দেখে মনে হচ্ছে যে ও জানেই না যে ওর সাথে কি হচ্ছে। সোনাল, চল 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 তাড়াতাড়ি চল। আরে এই কি, অভিজিৎ স্যার মিলন আর জগ্গার কাছে যাচ্ছে কেন? সোনাল দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি। আরে সানি কোথায় গেল? মনে হচ্ছে ওই গুন্ডারা নিয়ে গেছে। খোঁজো তাড়াতাড়ি সবাই, দেখো যেন পালাতে না পারে। সোনাল দাঁড়াও, সোনাল, সোনাল। ছেড়ে দিন দাদা। কি করছো তুমি? দাদা ছেড়ে দিন আমাকে, আমাকে যেতে দিন, যেতে দিন আমাকে। আমি দিলাবারের খাঁচা থেকে মুক্তি পেতে চাই। পাগলামি করো না, এইভাবে পালিয়ে গেলে দিলাবর তোমাকে শেষ করে ফেলবে। ওর লোকেরা চারদিকে ছড়িয়ে আছে। আমার উপরে ভরসা রাখো আর সঠিক সময়ের অপেক্ষা করো। সরি দাদা, সরি। সবাই আমাকে দিলাবারের কাছে পৌঁছে দেবে, আমি কাউকে বিশ্বাস করতে পারি না। আরে আমি মুক্তি পেতে চাই এখান থেকে, আমাকে মুক্ত করো। আমার উপর তুমি ভরসা রাখো, সঠিক সময় এলেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, ঠিক আছে? আর এই ভুল যেন কখনো না হয়। চলো 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 প্লিজ চলো। স্যার সানিকে পাওয়া গেল না স্যার। সানি, সানি, মিলন, সানি, সানি। এই সব কিছু আপনাদের জন্যই হয়েছে। কি দরকার ছিল, কি দরকার ছিল আমার ব্যাপারে আপনাদের নাক গলানোর? ওরা আমার ছেলেকে ভালোভাবেই এখানে নিয়ে এসেছিল। যদি সানির কিছু হয়ে যায় তার জন্য দায়ী শুধুমাত্র আপনারা সিআইডির লোকেরাই হবেন। কোনো ক্ষতি হতে দেব না আমরা, কোনো ক্ষতি হতে দেব না সানির, বুঝেছেন? এবার দিলাবরের খেলা আমরা শেষ করে দেব। দিলাবরের খেলা শেষ করতেই হবে।
কি খবর কাকা? পেট খালি করে এলে নাকি? মাথা কি ঠান্ডা হয়েছে নাকি? নেপো ছোকরা কোথাকার, সকাল সকাল আবার এসেছিস তুই আমায় জ্বালাতে? তারপর পাকিয়া সেট, সিআইডি অফিসার থেকে এই বডিগার্ডের চাকরি কেমন লাগছে? আচ্ছা গোগা আঙ্কেল, হ্যাঁ খুব মজা লাগছে না তোমার? হ্যাঁ খুব মজা লাগছে। আরে তুই আমায় কি বলেছিলিস? হ্যাঁ ক্যাকটাসের কাটা, তোকে এমন মার মারবো না সোজা মাটিতে পুঁতে দেবো। বুড়োকে মারবি তুই? কি বলে? কতবার বলেছে বউকে এত তেল মশলা দিয়ে খাবার বানিও না। 3 বার হয়ে গেল সকাল থেকে। আরেকবার যা, আরেকবার যা। তুই ভেতরে যা, আর এবার পুরো খালি করে আসবি, বুঝেছিস? যা ভেতরে। আচ্ছা সোনালের কি হলো? ও কি দিলাবরের কি প্ল্যান কিছু জানে? আরে ও তো নিজেই দিলাবরের কাছে বন্দী হয়ে আছে, আর আমাকে দাদা বলে ডেকেছে দয়া, তাই ওকে ছাড়াতেই হবে। আরে শুনে রাখ, এরপর থেকে আর কোনোদিন এই বালতি নিয়ে তুই আমাকে ছবি না, বুঝেছিস? ও মানে ও দিলাবরের ব্যাপারে কিছু জানে না? না না, ও দিলাবরের ব্যাপারে কিছুই জানে না। পরের প্ল্যান কি? অপেক্ষা, দেখা যাক দিলাবরের পরের প্ল্যান কি। আর মিলনের ছেলেও তো ওদের হাতে বন্দী রয়েছে, আমরা কিছু করতেও পারবো না। চল চল। কোথায় যাবো? হেঁটে যা। এরপরে সকালবেলা দেখলে তোকে মাথা গরম হয়ে যায়, মারতে ইচ্ছে করে। চল। ওই বেচারি তো নিজেই ফেসে গেছে ওই দিলাবরের ফাঁদে। কিন্তু স্যার সোনাল যদি দিলাবরের কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকে তাহলে ওর মাধ্যমে দিলাবরের কাছে পৌঁছানো যাবে না। হ্যাঁ রজত, কিন্তু সেটা ভেবে তো আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। কিছু না কিছু তো আমাদের করতেই হবে, কিছু না কিছু তো করতেই হবে। হ্যাঁ স্যার, কিন্তু সোনালের ওখান থেকে পালানোর চেষ্টাতে ওই বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে স্যার। আর ওরা ভাবতে পারে যে মিলন সিআইডিদের ফোন করে ডেকেছে, আর তারপরে হয়তো বাচ্চাটাকে কোনো ক্ষতি করে দিতে পারে ওরা, বা মেরেও ফেলতে পারে স্যার। দেখো সচিন, এটা আমরা হতে দেবো না, হতে দেবো না আমরা। মিলনের ফোন ট্যাপ করো, কিডন্যাপাররা ওকে দ্বিতীয়বার ফোন করবে, ট্যাপ করো ওর ফোনটা। স্যার একবার যদি ওই নাম্বারটা পেয়ে যাই না, তাহলে ধরে নাও আমরা পৌঁছে গেছি ওই বেচারি সানির কাছে। ওকে আমরা বাঁচাবোই। দিলাবর এসে গেছে, ধরে নেবো নাকি স্যার? না না ফ্রেডি, যতক্ষণ অভিজিৎ না বলে কোনো হামলা করব না আমরা। নিখিল, রেডি থাকবে তুমি? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাহ, বেশ ভালো তো। তুমি সহজেই আমাকে চিনতে পেরেছো। আমার মুখটাও এখনো মনে আছে। আমি তো ভেবেছিলাম যে আমাকে হয়তো সরিয়েই দিয়েছো তোমার মন থেকে, তোমার স্মৃতি থেকে। হ্যাঁ, কেমন কথা বলছেন আপনি? কেমন কথা বলছি? কেমন কথা বলছি? সোজা কথা তো বলছি আমি। যদি আমাকে ভুলে না গিয়ে থাকো, যদি আমার কথা ভুলে না গিয়ে থাকো, তাহলে আমার আতঙ্ক তোর মনের মধ্যে এখনো আছে। তোর পালানোর সাহস হলো কি করে? দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায় আমার। আমিও তো বাকি মেয়েদের মতো জীবন কাটাতে চাই, আমারও ইচ্ছে আছে, আমারও স্বপ্ন আছে। কিন্তু আপনি আমাকে দামি পুতুলের মতো এখানে বন্দি করে রেখেছেন। যেতে দিন আমাকে, আমি এখানে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারি না। আমার দামি পুতুলটা কথা বলতে শুরু করেছে, ফর 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 উড়তে শুরু করেছে, ফর 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 ফর। তোর ডানা ছাড়তে হবে রে, তোর ডানাটা ছাড়তেই হবে। বন্দুকটা নামাও। হ্যাঁ, তোর সাহস হলো কি করে আমার সাথে এভাবে কথা বলার? না মানে বন্দুকটা নিচে নামাও। বেশ ভালো বডিগার্ড, কিন্তু আমি তোকে রেখেছি বাকিদের থেকে সোনালকে বাঁচানোর জন্য, আমার থেকে নয়। তোর মতো 10টা দিলাবর আসলেও না সোনালের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বুঝেছিস? বন্দুকটা নামাও। আপনি ভিতরে যান না, আপনি ওর রাগ জানেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি ভিতরে যান, ভিতরে যান আপনি, প্লিজ আপনি ভিতরে যান দাদা। দাদা?
দাদা? হ্যাঁ দাদা? বোন, ভাই বোনের ভালোবাসা। বডিগার্ড আর মালকিনের সম্পর্ক এত দূর গড়িয়েছে। হ্যাঁ, মজা হবে, মজা হবে, খুব মজা হবে। যখন দিলাবর নিজের রূপটা দেখাবে তখন খুব মজা হবে, খুব মজা হবে। ওর একটু সেবা কর। ওনাকে মারবেন না, ওনাকে ছেড়ে দে। এ তোর বোন তো, কপাল ফুটো করে দেবো একেবারে। ওনাকে ছেড়ে দিন, ওনাকে, আমি আপনার পায়ে পড়ছি, হাতে ধরছি, আপনি ওনাকে ছেড়ে দিন। ভুল তো আমার, ওনার তো কোনো ভুল নেই। ছেড়ে দিন ওনাকে, আমি হাত জোর করছি। মারটা এ খাচ্ছে আর কষ্টটা তোর হচ্ছে, এটাই তোর শাস্তি। এই নাটক বন্ধ কর, চল চল এখান থেকে। এই দরজা খোল, দরজা খোল বলছি। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে দাদা, ছেড়ে দিন আমাকে। এরা সব কোথায় গেল? আর অভিজিৎই বা কোথায়? অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার, অভিজিৎ, অভিজিৎ, নিখিল তুমি দিলাবরকে ফলো করো। অভিজিৎ, AK4640। ওই মেয়েটাকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওকে রক্ষা করব, কিন্তু আমি ফেল হয়ে গেলাম স্যার। একজন দাদা ফেল করে গেল। ক্ষমা করবেন স্যার, দিলাওয়ার আর ওর সঙ্গীদের আমি ধরতে পারলাম না। চিন্তা করো না, সোনালকে যে ওরা অত্যাচার করেছে তার প্রতিশোধ নেব আমরা। আর এই দিলাবর যাবে কোথায়? কোথায় যাবে ও? ওর গাড়ির নাম্বার নিয়ে এসেছো তো? তাহলে ঠিকই আছে। পেটে কি জানতে পেরেছো ওদের গাড়ির ব্যাপারে? খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবো স্যার। আমি সমস্ত ট্রাফিক পুলিশ আর চেকপোস্টে খবর দিয়ে দিয়েছি। স্যার, হ্যাঁ, মিলনের ফোনে রিং হচ্ছে স্যার। কিডন্যাপারদেরই হবে। এটা জেনে খুব খারাপ লাগলো যে এই পৃথিবীতে তোমার মতো বাবা আছে যে নিজের ছেলেকে একদমই ভালোবাসে না। প্লিজ এভাবে বলবেন না, আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। যদি নিজের ছেলেকে ভালোই বাসো তাহলে সিআইডি কে এনেছিলে কেন? আমি সিআইডি কে নিয়ে আসিনি, ওরা নিজেরাই এসেছিল। আমাকে কি তুই বোকা ভেবেছিস? আমি সত্যি কথা বলছি, আমার কথাটা বিশ্বাস করুন। এমনিতে তোর ছেলেকে খুব কিউট দেখতে, মারতে ইচ্ছে করছে না, তাই তোকে আমি শেষ সুযোগ দিচ্ছি ছেলের প্রাণ বাঁচানোর জন্য। তাই ধন্যবাদ দে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। মন দিয়ে শোন, আজ সন্ধ্যে 6টায় অশোক মিলে চলে আসিস ওই গোপন খবরটা নিয়ে, যেটা আমাদের দরকার। ঠিক আছে প্লিজ, কিন্তু আমার ছেলেকে কিছু করবেন না। যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওর মা হয়তো আর বাঁচবে না। এইসব ফিল্মি ডায়ালগ বন্ধ কর। 6টার সময় অপেক্ষা করব, আর আসতে যদি দেরি করিস তাহলে 6:01 তোর এই ছেলে তার শেষ নিঃশ্বাস নেবে। হ্যালো হ্যালো। মাই গড, ওই মিলন তো একজন ইন্টেলিজেন্স অফিসার। এই দিলাবর ওর কাছে কোনো গোপন ইনফরমেশন চাইছে। আমাদের দেশ এখন বিপদের মধ্যে আছে অভিজিৎ, ভীষণ বিপদের মধ্যে আছে। হ্যালো, কি? কোথায়? ঠিক আছে, ধন্যবাদ। দিলাবরের গাড়ির খোঁজ পাওয়া গেছে। গাড়িটা কোথায় আছে? মানেরিয়ান রোডে। মানেরিয়ান রোড?
অভিজিৎ, রক্ত। দিলাবর আবার ওর বউকেই। না অভিজিৎ, সোনালের কিছু হবে না। স্যার ডিকিও খালি স্যার। স্যার স্যার দেখুন, টায়ারে মাছের আঁশ লেগে আছে। টায়ারে মাছের আঁশ? তার মানে গাড়িটাকে এখানে এনে ফেলে যাওয়ার আগে দিলাবর নিশ্চয়ই কোনো সমুদ্রের ধারে গেছিল। সমুদ্রের ধার বলতে তো এই জায়গাটাই আছে, ইলিশ জেটি। এখানে দেখি। স্যার এখনো তো কেউ এলো না। অপেক্ষা করছে, আসবে, নিশ্চয়ই আসবে ওরা সানিকে নিয়ে। স্যার গাড়ি থেকে কেউ নামছে না, এগিয়ে যাব না, আরো একটু অপেক্ষা করো, তাড়াহুড়ো একদম করবে না। সানি, সানি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই ওখানেই দাঁড়া, বাচ্চাটার কাছে এলে না ঠুকে দেবো। স্যার এরা আবার বাচ্চাটাকে গুলি না করে দেয়। ফাইল এনেছিস? হ্যাঁ এই নাও না ফাইল, দেখে নাও। সানির থেকে দামি আর কিছুই নয়। সানি, এই তোর বাচ্চা তোর বাড়িতে পৌঁছে যাবে, যা। এটা কি বলছেন আপনারা? দেখুন, আপনারা বলেছিলেন ফাইল নিয়ে এলে বাচ্চাকে দিয়ে দেবেন, তাহলে সানি বাবা। এই তোকে বললাম না বাচ্চা বাড়িতে পৌঁছে যাবে, চল যা এখান থেকে। আমাকে বাঁচাও। পিছনে যা, তুই শুনতে পাসনি? চল। দেখুন আপনারা এটা ঠিক করছেন না, কিন্তু প্লিজ আমার ছেলেকে আমায় দিয়ে দিন, না হলে কিন্তু। ভালো কথায় কাজ হবে না, না যেটা বলছিস সেটা কর, বুঝেছিস? না হলে গুলিতে খুলিটা উড়িয়ে দেবো। এটাকে ঢোকা, ঢোকা এটাকে, চল চল গাড়ি ধর। স্যার এরা তো হঠাৎ করে উধাও হয়ে গেল। একটা কাজ করো, ছড়িয়ে পড়ো। স্যার এটা তো মিলনের আওয়াজ মনে হচ্ছে। হ্যাঁ, উপাস থেকে আসছে, এসো। এর ভিতর থেকে আওয়াজটা আসছে। হ্যাঁ, দরজাটা খোলো স্যার, খোলো। দরজা ভেতর থেকে বন্ধ। মাই গড, একে পাথর দিয়ে মেরেছে। দেখো ওদিকে কেউ আছে কিনা, তাড়াতাড়ি যাও। এ মিলন তো মারা গেছে। স্যার আশেপাশে কোথাও নেই, মনে হয় পালিয়ে গেছে। কোথাও নেই? দিলাবর, যতক্ষণ না এই দিলাবর শেষ হচ্ছে আমরা চুপ করে বসে থাকবো না। দিলাবর, এখানে সবাইকে ফটো দেখাই, যদি কেউ ওকে দেখে থাকে। শোনো ভাই, একে দেখেছো? এই লোকটাকে এখানে দেখেছো বা এই মেয়েটাকে? স্যার এদেরকে তো দেখিনি। কাল রাতে এখানে একটা কালো রঙের গাড়ি এসেছিল, আর ওতে কিছু লোক বসেও ছিল। আচ্ছা, কে কে ছিল গাড়িটায়? স্যার আমি তো ঘুমের ঘরে ছিলাম, তাই ঠিক করে দেখতে পাইনি। কিন্তু হ্যাঁ স্যার, ওই যে সবুজ রঙের নৌকাটা দেখছেন না, ওইটার দিকেই বোধহয় ওরা যাচ্ছিল। ওই বোটটায়? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। সবাই নিচু হয়ে যাও, সবাই পেছনে চলে আসো।
নিখিল ধরো ওকে। স্যার এ তো মারা গেছে। এই তারগুলো, জানি না এই তারগুলো নিয়ে ওরা কি করছিল। স্যার দেখুন, এখানে একটা র্যাপার পেলাম। এই র্যাপারটা আমি কোথাও দেখেছি। কোথায় কোথায় দেখেছো? স্যার স্যার ওকে ধরতে পারলাম না। কোনো ব্যাপার না, অনেক তথ্য পেয়েছি। এই তার আর এই র্যাপার আমাদের ঠিক সোনালের কাছে পৌঁছে দেবে। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ স্যার। কি মিলনও খুন হয়ে গেছে? ও হ্যাঁ স্যার, আমরা এখানে কিছু প্রমাণ পেয়েছি। ডক্টর সালুকের কাছে পাঠাচ্ছি সেগুলো। হ্যাঁ সালুকে, কি জানতে পারলে? বস, এই লাশটার সঙ্গে কথাবার্তা তো সব বললাম, কিন্তু মজা পেলাম না। মজা পাওনি মানে? হ্যাঁ, কারণ লাশটা মিলনেরই নয়। কি? এই লাশটা অন্য কারোর। এটা মিলনের লাশ নয়? না। তাহলে কার? সেটা তো বলতে পারবে না অভিজিৎ যে লাশটা কার, কিন্তু এই লাশটা মিলনের নয়। হয়তো ওই গুন্ডারা তোমাদের বিভ্রান্ত করার জন্য এই লাশটার মুখটা একেবারে নষ্ট করে দিয়েছে। কিন্তু ডক্টর সালুকে, আপনি তো মুখটা আবার বানাতে পারেন, তাই না? আপনি তো এসব আগেও করেছেন। দয়া, এর মুখের হাড়গুলো এমন বিচ্ছিরিভাবে ভেঙে গেছে যে সব কটা হাড় নষ্ট হয়ে গেছে। একে সায়েন্টিফিক্যালি তৈরি করা একদম অসম্ভব, ইম্পসিবল। কি বললে তুমি? অসম্ভব? সালুকে, এই অসম্ভব শব্দটা আমি পছন্দ করি না, সেটা তুমি জানো। যাই হোক করে তুমি একটা কিছু করো, এই লোকটার আসল পরিচয় আমার চাই। আরে ভাই, এর আঙুলের ছাপ, এর ডিএনএ সব কিছু আমাদের ক্রিমিনাল ডাটাবেসে চেক করে নিয়েছি, কারো সঙ্গে ম্যাচ করছে না। এ কোনো পুরনো অপরাধীও নয়। স্যার, মনে হচ্ছে দিলাবরের লোকেরা আসল মিলনকে সঙ্গে নিয়ে গেছে, আর আমাদের জন্য রেখে গেছে নকল মিলনের লাশ, যাতে মনে হয় মিলন মারা গেছে। এর মানে হলো এরপরে মিলনের বিপদ আছে। আর কি প্রমাণ পেয়েছো? স্যার, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে আমি কিছু পেয়েছি। কি কি পেয়েছো? স্যার, মনে হয় ওরা ওখানে ল্যান্ডমাইন্স বানাচ্ছিল। এই জিনিসপত্র থেকে যে বারুদটা পেয়েছি, এই বারুদটা সাধারণত ল্যান্ডমাইন বানানোর কাছে ব্যবহার করা হয়। ল্যান্ডমাইন্স? এইবারে বুঝতে পারছি স্যার, ওই গুন্ডাগুলো হঠাৎ আমাদের উপরে ফায়ারিং কেন শুরু করেছিল। এরা খুব বড় কোনো প্ল্যান করছে স্যার। বুঝতে পারছিল না ল্যান্ডমাইন কোথায় পাততে চলেছে। জানি না এতে কত লোকের প্রাণ সংশয় হবে। দরজা কেন খুলছে না? মনে হচ্ছে আমাদেরকেই পরিশ্রমটা করতে হবে। ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে এখন আর কেউ থাকে না এখানে। কিন্তু স্যার, মিলন এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে কেন, তাও কিছু না জানিয়ে? এই উত্তরটা এখানেই পাওয়া যাবে। একটা কাজ করা যাক, পুরো বাড়িটা ভালো করে তল্লাশি করো।
বাড়ির ভেতরে তো আমরা কিচ্ছু পেলাম না, এমনকি কিচেনের বাসনগুলোও নেই। এখানেও কিছু নেই। তার মানে এখান থেকে মিলনকে গায়েব করা হয়নি, বরং ও নিজেই গায়েব হয়েছে। ও আমাদের চোখে ধুলো দিয়েছে এক নকল ইন্টেলিজেন্স অফিসার সেজে। নকল ইন্টেলিজেন্স অফিসার? হ্যাঁ শ্রেয়া, আসল ইন্টেলিজেন্স অফিসার সেই ছিল যার লাশ আমরা পেয়েছি। যার সঙ্গে আমাদের দেখা হয়েছিল সে মিলন নয়, কোনো ফ্রড ছিল। তাহলে তো এই আসল অফিসারের ব্যাপারে আইবি অফিস থেকেই জানতে পারবো। স্যার, এক সেকেন্ড। এই দেখুন স্যার, মনে হচ্ছে তাড়াহুড়োর চোটে নকল মিলন রিসিভারটাই ঠিক করে রাখতে ভুলে গেছে। এবার খোঁজ নিতে হবে যে এই ল্যান্ডলাইন নাম্বার থেকে শেষবার কোথায় ফোন করা হয়েছে। এই নকল মিলন আমাদের চোখে ভালোই ধুলো দিল দিলাবরের সঙ্গে মিলে। প্রথমে ইন্টেলিজেন্স অফিসার, তারপর নিজের বাচ্চার কিডন্যাপের নকল নাটক। আর স্যার, ওই এনআরআই এর খালি বাড়িটাকে ওরা নিজেদের আড্ডাখানা বানিয়ে রেখেছিল। আমাদের একটাই আফসোস যে আমরা আইবি অফিসার মিলনকে বাঁচাতে পারলাম না, দিলাবরের লোকেরা ওকে মেরে ফেললো। স্যার, আমার তো এই বাচ্চাটার চিন্তা হচ্ছে। সানি না জানি কি অবস্থায় রয়েছে। হ্যালো, কোথা থেকে? পিসিও থেকে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার, নকল মিলনের বাড়িতে শেষবার ফোন কোনো পিসিও থেকে এসেছিল, মাকানি বস্তির পিসিও থেকে। মাকানি বস্তি? আমাদের সন্দেহ একদম ঠিক ছিল। এই সব কিছুই মাকানি বস্তির সঙ্গে জুড়ে রয়েছে। ওখানেই কোনো প্ল্যান হচ্ছে। দয়া, সোজা বস্তিতে চলো। পিসিও? এক্সকিউজ মি, এটা কি আপনার পিসিও? হ্যাঁ স্যার, আমারই। আচ্ছা, দুপুর 12টার সময় এই নাম্বার থেকে ফোন করা হয়েছিল আপনার পিসিও থেকে। কে করেছিল? বলতে পারবো না স্যার। মনে করার চেষ্টা করো, হয়তো মনে পড়ে যাবে। হ্যাঁ স্যার, বস্তিতে প্রোগ্রাম আছে তো, কে আসছে কে যাচ্ছে কিচ্ছু মনে থাকছে না। কিরকম ফাংশন? ওই গণপতি চলছে না স্যার, তাই বস্তির লোকের একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছে। অভিজিৎ, এবার মনে পড়েছে আমি ওই কাগজের ব্যাপারটা কোথায় দেখেছিলাম। হয়তো ওরা এই প্রোগ্রামেরই তোড়জোড় করছিল। মানে ল্যান্ডমাইন্স? হ্যালো স্যার, ল্যান্ডমাইনের খোঁজ পেয়ে গেছি মাকানি বস্তিতে স্যার। কত লোক জড়ো হয়েছে এখানে, কি জানি কোথায় রেখেছে ওরা ওই ল্যান্ডমাইন গুলো। ফাংশন যখন এখানেই চলছে, ল্যান্ডমাইন আশেপাশেই কোথাও থাকবে। তাড়াতাড়ি খুঁজে না পেলে অনেক লোক মারা যাবে। হ্যাঁ অভিজিৎ, এইমাত্র আমি দিলাবরের লোককে এখান থেকে যেতে দেখলাম। ও, তাহলে ওই বলবে আমাদের এই ল্যান্ডমাইনের ব্যাপারে। এর মধ্যে দিলাবরের লোকটা গেল কোথায়? দাদারা দিদিরা শান্ত হয়ে বসে পড়ুন, এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হবে। ফাংশন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আমাদের ল্যান্ডমাইন খুঁজে বের করতে হবে।
সোনাল? সোনাল, সোনাল, এটা তো পুতুল। ভালোই ষড়যন্ত্র করেছে আমাদের এখানে ফাঁসাবার জন্য। এটা তো কিছুই নয়, আসল খেলাটা তো এখন শুরু হবে। দয়া আর অভিজিৎ, তুমি চমকে গেলে নাকি আমাকে দেখে? হ্যাঁ, একদমই না। বাঘের ছাল পড়লে কুকুর কোনোদিনই বাঘ হয়ে যায় না। তোর মুখোশ খুলে গেছে। নকল মিলন, প্রশংসা করবার জন্য ধন্যবাদ। ল্যান্ডমাইন্স? কি ভেবেছিলে তোমরা যে আমাদের পেছানো এই ল্যান্ডমাইনগুলো তোমরা এত সহজে খুঁজে বার করবে? সিআইডি লোকেরা এটা জানে না যে দিলাবর গ্যাংয়ের লোকেরা অন্য গ্যাংয়ের লোকেদের মতো মাথা মোটা নয়। এক একটা চাল অনেক চিন্তা ভাবনা করে দিয়ে থাকি আমরা। তোমাদের আমাদের লড়াইয়ের মধ্যে এই নিরীহ মানুষকে কেন তোমরা টেনে আনছো? যদি এই ল্যান্ডমাইন ফাটে তাহলে উপরে ফাংশনে অনেক নিরীহ মানুষ মারা যাবে। ওদের কি অপরাধ? আমরা দুজনেই তোমাদের হাতের মুঠোয়। আমাদের সঙ্গে তোমরা যা খুশি তাই করো, কিন্তু এই ল্যান্ডমাইন্স গুলো ডিফিউজ করো। তোমরা দুজন সিআইডি অফিসার নাকি ফিল্মের হিরো? দেশের জনগণের জন্য আত্মবলিদান একজন সত্যিকারের হিরোই দিতে পারে। কি কিন্তু একটা কথা আমি তোমাদেরকে মনে করিয়ে দিই যে আমি কোনো হিরো নই, ভিলেন। আমি ভিলেন, আর ভিলেনকে তো নিজের ধর্ম পালন করতেই হয়। এত কষ্ট করে এই ল্যান্ডমাইনগুলো আমাদের লোকেরা বিছিয়েছে, এগুলো ফাটবে তো অবশ্যই, বুঝেছো? আরে তুই কি ভাবছিস তোরা বেঁচে যাবি? আমাদের দুজনকে আটকালে তোরা সিআইডির হাত থেকে বাঁচবি না। আরে তোদের যে বাবারে এসিপি প্রদ্যুম্ন এখনো বেঁচে। তাহলে চলো, আজ তোমাদের এক হিরোইক মৃত্যু দেবো, শহীদের মতো মৃত্যু। থ্যাংক ইউ বলো দয়া আর অভিজিৎ, থ্যাংক ইউ বলো। তোমরা দুজনে খুব ভালো বন্ধু, সারা জীবন একসঙ্গে থাকলে। আর আজ দিলাবরের জন্য তোমরা দুজন মৃত্যুর কোলে একসঙ্গেই ঢলে পড়বে। যখনই এই বলটা মাটিতে এসে পড়বে, ল্যান্ডমাইন ব্লাস্ট হয়ে যাবে, আর তোমরা দুজন হয়ে যাবে স্বর্গবাসী সিআইডি অফিসার্স। তোমাদের বন্ধুত্বের জয়গান বছরের পর বছর, বহু যুগ ধরে এই অন্ধকার গুহায় বন্দী হয়ে থাকবে। বেসমেন্ট? মাই গড, দয়া আর অভিজিৎ বেসমেন্টের মধ্যে নেই তো? যদি ওখানে ল্যান্ডমাইন্স থাকে তাহলে?
স্যার 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 আপনি কোথায়? এসিপি স্যার 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 এই দাঁড়া। এই বন্দুক নামা, না হলে এসিবি আজ শেষ। বন্দুকগুলো নামা। কি এসিপি, এটা তো মানবে দিলাবরকে ধরবার চেষ্টা সিআইডি সব থেকে বড় ভুল ছিল। দেখো, দিলাবরের পাপের দুনিয়া, আর দিলাবরের পাপের দুনিয়া কিভাবে অসহায় হয়ে পড়ে আছো। তোমার জন্য আফসোস হচ্ছে, ভীষণ আফসোস। তোমার এই জীবনটাকে আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। তোমাকে আর তোমার এই সমস্ত সৈনিকদের অভিজিৎ আর দয়ার কাছে পাঠিয়ে দিচ্ছি। খুবই ভয়ঙ্কর মৃত্যু হয়েছে ওদের। ছটফট করছিল ওরা, চারিদিকে রক্ত ছড়িয়েছিল, চারিদিকে ওদের মৃতদেহের অংশগুলো ছড়িয়েছিল। এই পরিণতি প্রাপ্য ছিল ওদের। কি হয়েছে এসিপি? নিজের দুজন অমূল্য রতনকে হারানোর পরও কাদার বদলে তুমি হাসছো? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে এসিপি। কোনো ব্যাপার নয়, এর মানসিক ভারসাম্য এখনই ঠিক করে দিচ্ছি। তুমি কি ভেবেছিলে তোমার প্ল্যানের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না? সবকিছুই আমরা আগে থেকে জানতাম যে মিলন মিথ্যে, একজন মিথ্যে ইন্টেলিজেন্স অফিসার। আর ওই সানি বাচ্চাটা, ও তোমারই কোনো গ্যাং মেম্বারের বাচ্চা। আর সেই জন্যই আমরা এখানে আগে থেকেই ডায়নামাইট নিয়ে এসেছিলাম, আর সেই ডায়নামাইট দিয়েই আমরা নিচে ব্লাস্টটা করিয়েছি। তোমাদের সাজানো ওই ল্যান্ডমাইনগুলো ফাটার আগে আমরা বাইরেও চলে এসেছি। তোমাদের এই নোংরা কাজের জন্য ছোট্ট বাচ্চাটাকে কাজে লাগিয়েছো। শুধু একটা ছোট্ট বাচ্চা নয় এসিপি, একজন অবলা নারীকেও। তার মানে সোনাল, আমি সাবাস আমার বুলবুল, সাবাস। কি ভালো সময় এন্ট্রি মেরেছো। এন্ট্রি তো মারতেই হতো দিলাবার। আমি ভালো অভিনেত্রী না? আমার মিথ্যে চোখের জল দেখে তোমাদের সিআইডি সাহসী অফিসার অভিজিতের মন একেবারে গলে গেল, আর ও আমাকে বোন বানিয়ে নিল। বেচারা ভুলে গেছিল যে আমাদের লাইনে ভাইও নিজের হয় না। ঠিক বলেছো তুমি। বোকা হয়ে গিয়েছিলাম আমি তোমার নকল কান্না দেখে। আরে অভিজিৎ দাদা, তুমি বেঁচে গেছো? যাক, ভালোই হয়েছে। এবার নিজের চোখেই তোমাদের এসিপি স্যারকে মরতে দেখবে। সাহস থাকলে আমায় গুলি করো। তুমি আমায় দাদা ডেকেছিলে না? চালাও তোমার দাদাকে গুলি। আর এক পায়ে গেলেও আমি কিন্তু সত্যি গুলি করে দেব। তোমার চালাকি আমার ওই দিনই বুঝে যাওয়া উচিত ছিল, যখন গণেশ উৎসবের দিন তুমি ওই গুন্ডার পকেট থেকে গান তুলেছিলে।
তুমি কি করে জানলে যে গুন্ডাটা ওখানে গান রেখেছিল? আমি তোমায় বোন ডেকেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি তোমায় সঠিক রাস্তায় ফিরিয়ে আনবো, কিন্তু তুমি সোনাল, এখনো সময় আছে, নিজেকে আইনের হাতে তুলে দাও। তোমার জ্ঞান দেওয়া বন্ধ করো। এই আমাদের এইখানেও এরকম হয়। ডিউটির কাছে সব সম্পর্কই গুরুত্বহীন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.